এই ক্লাসে আমরা সিমপ্লেক্স মেথড 1 যে অ্যালগরিদম আছে অর্থাৎ সিমপ্লেক্স অ্যালগরিদম কি, সিমপ্লেক্স অ্যালগরিদমটা কিভাবে প্রমাণ করতে হয় এবং কিভাবে আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং সমস্যার সমাধানে এই সিমপ্লেক্স অ্যালগরিদমটাকে স্টেপ বাই স্টেপ আমরা অ্যাপ্লাই করতে পারি সেই রিলেটেড একেবারে ডিটেইলস বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম বিষয়টা যদি আমি আপনাকে বলি তাহলে সিমপ্লেক্স অ্যালগরিদমটা কি, সহজভাবে যদি আমি আনসার দেই, সিমপ্লেক্স পদ্ধতির সাহায্যে কোনো একটা এলপিপি এর অপটিমাল সলিউশন বের করার জন্য যে অ্যালগরিদমটা ফলো করা হয় সেইটাকে বলা হয় সিমপ্লেক্স অ্যালগরিদম। তো দেখেন প্রথম কাজটা কি, প্রথম কাজ হচ্ছে যে প্রয়োজনীয় সংখ্যক কমতি চলক যুক্ত করে। এখানে কমতি চলকের কথা বলা হয়েছে অর্থাৎ স্ল্যাক ভেরিয়েবল। আমরা কমতি চলক কি, বাড়তি চলক কি, এগুলো নিয়ে আমরা অনেক আগে আলোচনা করেছি। এই স্ল্যাক ভেরিয়েবল যুক্ত করে অসমতাগুলোকে প্রথমত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে, তবে অবশ্যই মনে রাখতে হবে যে সকল ধ্রুবক গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। সহজভাবে যদি আমি আপনাকে বলি তাহলে সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা যে কোনো একটা সমস্যাকে যদি আমরা সিমপ্লেক্স মেথড 1 বা সিমপ্লেক্স মেথড 2 বা এই যে মেথডগুলো আছে এইগুলোতে সমাধান করতে চাইলে সবার প্রথমত আমাদেরকে যে প্রবলেমটা দেয়া আছে সেই প্রবলেমটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। এবং স্ট্যান্ডার্ড ফর্মের ধাপগুলো কি কি আপনাদেরকে মনে আছে? আমরা একটু রিভিশন দিচ্ছি। স্ট্যান্ডার্ড ফর্মের প্রথম ধাপ হচ্ছে যে আপনার যে প্রবলেমটা থাকবে সেটা ম্যাক্সিমাইজেশনে থাকতে হবে। আপনার যে অবজেক্ট ফাংশনটা থাকবে সেই অবজেক্ট ফাংশনটা আপনার ম্যাক্সিমাইজেশনে থাকতে হবে, ম্যাক্সিমাইজেশনে থাকতে হবে। তারপর এই যে কনস্ট্যান্টগুলো আছে এই কনস্ট্যান্টগুলোকে আমরা বি মানে এ এক্স ইকুয়াল টু বি আকারে প্রকাশ করব এবং এখানে সকল এক্স গ্রেটার দেন ইকুয়াল আকার হতে হবে। এইটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম বা প্রমাণ আকার। এবং এখানে আমরা যখন সিমপ্লেক্স অ্যালগরিদম করব তখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে প্রয়োজনীয় সংখ্যক কমতি চলক যোগ করতে হবে। কমতি চলক আমরা কখন যুক্ত করতে পারি? যখন আমাদের এই যে কনস্ট্যান্টগুলো যখন লেস দেন ইকুয়াল থাকবে তখন হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল বা কমতি চলক আমরা যোগ করি, এবং যখন গ্রেটার দেন ইকুয়াল থাকে তখন আমরা বাড়তি চলক বিয়োগ করি। বাড়তি চলক বিয়োগ করা হয় এবং কমতি চলক হচ্ছে যোগ করা হয়। সো এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের যে প্রমাণ আকার যে চ্যাপ্টারটি ছিল সেখানে আমরা ডিটেলস আলোচনা করেছি। ওকে, আর এখানে অবশ্যই আপনার যে ধ্রুবকগুলো থাকবে বিআই বলতে এই যে ডান দিকের যত ধ্রুবক সবগুলো গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম ধাপ। ওকে, তারপরে হচ্ছে কি বলেছে দেখেন, আদি পুনরাবৃত্তিক সিমপ্লেক্স ছক গঠন করতে হবে, জেড মাইনাস সি যে নির্ণয় করতে হবে। যাই এগুলো তো আমরা পড়ে যাব। প্রথমত যে সমস্যাটা আমাদের দেয়া আছে এই সমস্যাকে আমরা কি করব, সেই সমস্যাকে আগে আমরা প্রমাণ আকারে নিব। সো আমাদের এখানে যে প্রবলেমটা দেয়া আছে যে মিনিমাইজেশন জেড সমান হচ্ছে 4x1 প্লাস 8x2 প্লাস 3x3 x1 প্লাস x2 গ্রেটার দেন ইকুয়াল 2 এবং 2x1 প্লাস x3 গ্রেটার দেন ইকুয়াল 5 x1 x2 x3 গ্রেটার দেন ইকুয়াল 3। ওকে, সো এইটা আমরা এখন সলভ করব, এটা এখন আমরা সলভ করব। সো এটা সমাধান করার জন্য প্রথমত হচ্ছে দেখেন এখানে আমাদের যে কন্ডিশনগুলো আছে আমরা দেখতে যে শর্তগুলো দেয়া আছে সেই সকল শর্ত কিন্তু লেস গ্রেটার দেন ইকুয়ালে আছে। সো আমরা জানি যে কি, যে গ্রেটার দেন ইকুয়ালে যদি থাকে তাহলে হচ্ছে বাড়তি চলক অর্থাৎ সারপ্লাস ভেরিয়েবল বিয়োগ করতে হয়, বাড়তি চলক বিয়োগ করতে হয়। সো আমরা লিখব প্রথম ও দ্বিতীয় শর্তে, এখানে প্রথম ও দ্বিতীয় শর্তে বাড়তি চলক, দেখেন দুইটাই যেহেতু গ্রেটার দেন সো দুইটার জন্য আমরা বাড়তি চলক নিব এবং বাড়তি চলকগুলো হচ্ছে S1 এবং S2। সো প্রথম এবং দ্বিতীয় শর্তে বাড়তি চলক নেই এবং প্রদত্ত সমস্যাটিকে আমরা ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করে দিব, কারণ আমরা জানি যে সকল সমস্যাকে কিন্তু ম্যাক্সিমাইজেশন সমস্যায় রূপান্তর করতে হবে প্রমাণ আকার করার জন্য। সো প্রথম এবং দ্বিতীয় শর্তে বাড়তি চলক নিয়ে উদ্দেশ্য ফাংশনকে, এই যে ফাংশনটা, এই যে লঘিষ্ঠকরণ যে ফাংশনটা আছে এটার নাম হচ্ছে উদ্দেশ্য ফাংশন বা অবজেক্ট ফাংশন। সো এই ফাংশন, এই যে অবজেক্ট ফাংশন, এই অবজেক্ট ফাংশনকে আমরা কি করব,
ম্যাক্সিমাইজেশনে নিব, নিয়ে উদ্দেশ্য ফাংশনকে সর্বোচ্চকরণে বা গরিষ্ঠকরণে নিয়ে পাই, সর্বোচ্চকরণে নিয়ে পাই। সো আমরা এখানে আমাদের যে সমস্যাটা আছে এই সমস্যাটাকে আমরা এখন সর্বোচ্চকরণে নেব। কোথায় নিব? সর্বোচ্চকরণে নেব। ওকে, সো প্রথমত আমাদের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে মিনিমাইজেশনে ছিল। সো মিনিমাইজেশনের সমস্যাটাকে প্রথমত আপনার ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করতে হবে। সো আমরা এখানে লিখব সর্বোচ্চকরণ, যেহেতু লিখেছি সর্বোচ্চকরণ লিখতে পারেন বা গরিষ্ঠকরণ লিখতে পারেন। সো আমরা লিখলাম গরিষ্ঠকরণ জেড স্টার এক্স সমান মাইনাস লঘিষ্ঠকরণ জেড, অর্থাৎ লঘিষ্ঠকরণের যে মানটা ছিল সেটাকে মাইনাস দ্বারা গুণ করলে সেটা গরিষ্ঠকরণ মান হয়ে যাবে। তাহলে এখানে কি ছিল? এটা হয়ে যাবে 4x1 প্লাস 8x2 প্লাস 3x3। সো আমরা হচ্ছে আমাদের যে অবজেক্ট ফাংশনটা ছিল সেই অবজেক্ট ফাংশনটাকে আমরা কি করেছি? অবজেক্ট ফাংশনটাকে আমরা গরিষ্ঠকরণে নিয়েছি। এখন আমরা শর্তসমূহ লিখব, শর্তসমূহ। সো এখানে আমাদের কি কি শর্ত আছে আমরা এটাকে একটু দেখব। এখানে কি কি শর্ত আছে আমরা শর্তগুলোকে একটু দেখব। ওকে, সো শর্তসমূহ হচ্ছে, আমরা শর্তসমূহকে একটু লিখব। তাহলে প্রথম শর্ত কি আছে? x1 প্লাস x2। দেখেন আমাদের অবজেক্ট ফাংশনে কিন্তু x3 বলেও একটা জিনিস আছে এবং এখানেও কিন্তু x3 আছে। তার মানে এখানে টোটাল 3টা ভেরিয়েবল, বাট আমাদের প্রথম কন্ডিশনে x3 কিন্তু নাই। সো আমরা এখানে লিখব 0x3, অর্থাৎ সবগুলো ভেরিয়েবল কিন্তু সবগুলো কনস্ট্যান্টের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? ওকে, এখন যেহেতু এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, সো এখানে আমরা একটা সারপ্লাস ভেরিয়েবল বিয়োগ করে দিলাম। প্রাথমিক কাজ শেষ। এখন আসেন এখানে কি আছে? 2x1। এখানে দেখেন x2 বলতে কোনো কিছু নাই। সো এটাকে আমরা লিখব কি? এটাকে আমরা লিখব প্লাস 0x2, আর এখানে x3 আছে, সো আমরা লিখলাম x3। এখন দেখেন, এখন একটু বোঝার চেষ্টা করি। আমাদের প্রথম যে কনস্ট্যান্টটা ছিল, প্রথম কনস্ট্যান্টের মধ্যে একটা সারপ্লাস ভেরিয়েবল ছিল। সারপ্লাস ভেরিয়েবলটা হচ্ছে s1, সারপ্লাস ভেরিয়েবলটা হচ্ছে s1। সো এই সারপ্লাস ভেরিয়েবলটা কিন্তু আপনার সবগুলো কনস্ট্যান্টের মধ্যে থাকতে হবে। সো এখানে আমরা লিখব 0s1। এখন আমাদের 2 নম্বর কনস্ট্যান্টের জন্য কিন্তু আমরা আরেকটা সারপ্লাস ভেরিয়েবল লিখব। সো এখানে আমরা লিখব 0s2, আর এখানে লিখব আমরা -s2। আশা করি ক্লিয়ার। মানে হচ্ছে সবগুলোর মধ্যে s1, সবগুলোর মধ্যে s2 থাকতে হবে। সমান এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 5। সো প্রাথমিক কাজ আশা করি ক্লিয়ার। সো এখানে জাস্ট আমরা লিখে দিব যে x1 x2 x3 s1 s2 ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, মানে এগুলোর মান 0 অথবা 0 থেকে বড় হবে সব সময়। কিন্তু দেখেন এই যে এখানে যে 0s1 0s2 লিখলেন, মানে এখানে যে সারপ্লাস ভেরিয়েবলগুলো ছিল এই সারপ্লাস ভেরিয়েবলগুলো কিন্তু আপনার অবজেক্ট ফাংশনেও থাকতে হবে। সো এখানে আমরা দেখেন 0s1 0s2 লিখে দিলাম। সহজ কথা হচ্ছে আপনার এখানে যতগুলো ভেরিয়েবল আপনি নিয়ে আসবেন সেই সকল ভেরিয়েবল আপনার অবজেক্ট ফাংশনে থাকতে হবে। এই কনসেপ্টটা জাস্ট আপনাকে বুঝে নিতে পারলেই দ্যাটস এনাফ। ওকে, এখন আমরা একটা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন ধরব। অর্থাৎ দেখেন এখানে আমাদের যে কোয়েশ্চেনটা আছে এটা কিন্তু মিনিমাইজেশনে আছে। মিনিমাইজেশনে থাক বা ম্যাক্সিমাইজেশনে থাক, এটা কোনো সমস্যা না। মূল বিষয় হচ্ছে এই যে কোয়েশ্চেনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই কোয়েশ্চেনের মধ্যে 3টা ভেরিয়েবল আছে। সো 3টা ভেরিয়েবলের মান আপনাকে বের করতে হবে। সো আমরা প্রাথমিকভাবে কিছু ভেরিয়েবলের মান ধরে নেব, যেটাকে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন বলা হয়ে থাকে। এখন ডান দিকে যেহেতু 2টা মান আছে, মানে যেহেতু আমাদের কন্ডিশন 2টা, শর্ত যেহেতু 2টা, সো আপনি 2টা মানই ধরতে পারবেন। যতগুলো শর্ত থাকবে আপনি ততগুলা মান ধরতে পারবেন। সো ডান দিকে কি আছে? 2 এবং 5। সো এই 2 এবং 5 হবে আপনার ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশনের মান। ওকে, এখন এই যে আপনার কনস্ট্রেন্টগুলো ছিল সেই কনস্ট্রেন্টগুলো আমি একটু লিখি, x1 x2 x3 s1 s2। এখন এগুলোর সহগগুলো আমি একটু লিখি। দেখেন 1 1 0 -1 0,
0 -1 0, তারপর হচ্ছে 2 0 1 0, সরি এটা হচ্ছে 2 0 1 0 -1 1 0 -1। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন মানগুলোকে বা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন হিসেবে নিতে পারবো, এই কনসেপ্টটা একেবারে ক্লিয়ারলি বুঝতে হবে। দেখেন একেবারে ক্লিয়ারলি যদি আমি আপনাকে বলি, তাহলে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন হিসেবে আপনি সেই সকল মানকে নিতে পারবেন যাদের সহগ 1 অথবা 0, 1 অথবা 0, অর্থাৎ 0 অথবা 1 এই দুইটা ছাড়া অন্য কোনো সহগযুক্ত চলককে ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন হিসেবে নেওয়া যাবে না। এখন আমরা একটা একটা করে চেক করি, মানে দুইটা শর্তের মধ্যেই কিন্তু এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে দেখেন প্রথম যে শর্ত, আমাদের যে প্রথম শর্ত, এই যে প্রথম শর্ত, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। সো প্রথম শর্তে দেখেন এখানে x1 এর সহগ হচ্ছে 0, এখানে x1 এর সহগ হচ্ছে 2, মানে সরি এখানে x1 এর সহগ হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এখানে 1 এখানে 2। তো আমরা বলেছি 1 এবং 0 ব্যতীত অন্য কোনো মান যদি তার সহগ থাকে তাহলে সেটাকে নেওয়া যাবে না। সো এখানে 2 আছে, সো এটাকে নেওয়া যাবে না। দেখেন এখানে 0 এবং 1, সো এইটাকে আমরা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন হিসেবে নিতে পারবো। এখানে 0 1 এইটাকে আমরা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন হিসেবে নিতে পারবো। এখানে মাইনাস মান আছে, সো নেওয়া যাবে না। এখানে মাইনাস মান আছে, নেওয়া যাবে না। সহজ বিষয় হচ্ছে, একেবারে সহজ বিষয় হচ্ছে, যদি কোনো চলকের মান সকল কন্ডিশনে 0 অথবা 1 হয়, 0 অথবা 1 হয়, তাহলে সেই চলকগুলাকে আপনি শুধু ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন হিসেবে নিতে পারবেন। তো এখানে কি কি আছে, x2 এবং x3, সো এই দুইটাকে আমরা ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন হিসেবে নিতে পারবো, বাকিগুলোকে নেওয়া যাবে না। ঠিক আছে, সো আমরা এখন লিখব সিমপ্লেক্স টেবিল গঠন করে পাই, সিমপ্লেক্স টেবিল গঠন করে পাই। হাজার তারে বিনা তুমি তুমি সরে ছন্দ তুমি গাবে na na na
সো আমরা এখানে সিমপ্লেক্স টেবিল গঠন করলাম। কি গঠন করলাম? সিমপ্লেক্স টেবিল। সো সিমপ্লেক্স টেবিলটা ঠিক এভাবে আপনাকে বানাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমি এখানে 3টা পার্ট করলাম, আপনার সবসময় কি 3টা পার্টের সমাধান হবে? উত্তর হচ্ছে না। আমার তো মনে করেন সামনে বই ছিল, যার কারণে আমি জানি যে এখানে 3টা পার্ট করলে হয়ে যাবে, বাট আপনারা কিন্তু অ্যাকচুয়ালি জানেন না যে কতগুলো পার্ট করতে হবে। তাই আপনারা নিচের দিকে জায়গা রাখবেন, যাতে যদি আরও অনেকগুলো পার্ট লাগে যাতে আপনারা ওইটাকে করতে পারেন, ঠিক আছে? আর সিমপ্লেক্স টেবিলটা জানা কিন্তু খুবই দরকার, খুব ভালোভাবে কিন্তু সিমপ্লেক্স টেবিলটা পারতে হবে। সো প্রথমত আমরা এখানে লিখব সিবি। দেখেন, সরি, আমরা এখানে কি লিখব? আমরা লিখব সিবি। আমরা এটাকে একটু লিখি এখানে। ওকে, সো এখানে আমরা, হ্যাঁ এখন ঠিক আছে। তো এটাকে আমরা লিখব সিবি, এটাকে লিখব আমরা বেসিস অর্থাৎ ভিত্তি, ঠিক আছে? এখানে লিখব আমরা সিজে। কি লিখব আমরা? সিজে, ঠিক আছে? আচ্ছা, এখানে লিখব আমরা কনস্ট্যান্ট বি। এখানে কি লিখব আমরা? কনস্ট্যান্ট বি। আর এখানে আমরা লিখব মিনিমাম রেশিও। সবগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো সেম থাকবে, ঠিক আছে? সবগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো সেম থাকবে। এই কনসেপ্টটা আমরা জাস্ট একটু বুঝে নিলাম। ওকে, এখন এটাকে আমরা একটু মিলিয়ে দিচ্ছি, এটা কিন্তু এখানে লাগবে আমাদের। ওকে, এখন আসেন আমাদের যে কোয়েশ্চন ছিল সেখানে কি কি ভেরিয়েবল ছিল? x1, x2, x3, s1, s2, টোটাল 5টা ভেরিয়েবল ছিল। সো আমরা সেই 5টা ভেরিয়েবলকে এখানে একটু লিখব। সো আমরা প্রথমে লিখব x1, x2, দেখেন x1, আচ্ছা আমরা টোটাল এটাকে একটু ছোট করে দিচ্ছি, মানে ছোট বলতে এটাকে আমরা একটু ডান দিকে নিয়ে নিচ্ছি আর কি। ওকে, সো x1, তারপর হচ্ছে x2, x3, s1, s2, অর্থাৎ এই যে বেসিস বরাবর যে সারিটা আছে, বেসিস বরাবর যে সারিটা আছে সেই বরাবর আমরা চলকগুলো লিখবো, অর্থাৎ যতগুলো চলক থাকবে সেই সকল চলক আমরা লিখব। তারপর হচ্ছে দেখেন এই যে আমাদের একেবারে উপরে সিজে বরাবর যে সারিটা আছে এই সারিতে আমরা বসাবো অবজেক্ট ফাংশনের ক্ষেত্রে চলকগুলোর যে সহগ ছিল সেইগুলা। তাহলে এইটা হচ্ছে আমাদের অবজেক্ট ফাংশন। তাহলে দেখেন x1 এর সহগ 4, x2 এর সহগ হচ্ছে 8, x1 এর সহগ কি ছিল? -4, x2 এর সহগ হচ্ছে 8, x3 এর সহগ হচ্ছে 3, s1 0, s2 হচ্ছে 0। তার মানে এই যে সিজের যে সারি, এই সারি বরাবর হচ্ছে আমরা এই যে অবজেক্ট ফাংশন ছিল সেই অবজেক্ট ফাংশনের প্রতিটা চলকের সহগগুলোকে আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এখন এই যে আপনার ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, লক্ষ্য করি এখানে যে চলকগুলো আপনি লিখেছেন, কি কি লিখেছেন? x2 আর হচ্ছে x3, x2 এবং x3 এই দুইটার মান কি ছিল? 2 এবং 5। কি ছিল? 2 এবং 5। আচ্ছা, এইগুলো একটু উপরে যাবে। এখানে টান দিতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। এটা কি ছিল আমাদের? এটা ছিল কনস্ট্যান্ট বি আর এইটা হচ্ছে মিনিমাম রেশিও। ওকে, সো x2 x3, সো x2 সমান কি? 2 আর x3 সমান হচ্ছে 5। 2 আর x2 সমান হচ্ছে 5, মানে এই x2, এই যে দেখেন x2 2, x3 হচ্ছে 5। সো এইদিকে বসাবো চলক আর এখানে বসাবো তার যে মানটা আমরা এখানে ধরেছিলাম সেইটা। আর এখানে x2 এবং x3 এর যে সহগগুলো ছিল সেগুলো আমরা লিখব। তাহলে এখানে x2 এবং x3 এর সহগ কি ছিল? তো দেখেন x2 এর সহগ ছিল আমাদের -8। আমরা একটু এখানে আসি, আমরা একটু এই জায়গাতে আসি। এখানে দেখেন আমরা যখন এই টোটাল মানটাকে, এখানে আমার একটু মিস্টেক হয়েছে, এটাকে আমরা ঠিক করে নিচ্ছি। দেখেন এই যে আমরা এটাকে মাইনাস দ্বারা গুণ করলাম, মাইনাস দ্বারা গুণ করার কারণে এই যে মাইনাস ছিল দুইটা, এই দুইটা প্লাস ছিল দুইটা মাইনাস হয়ে যাবে, এই দুইটা মাইনাস হয়ে যাবে, কারণ এখানে দেখেন সবগুলোর সামনে প্লাস, সো মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস হয়ে যাবে। সো এটা হচ্ছে -8 -3। এই x2 এবং x3 এর যে সহগ ছিল, এখানে x2 এবং x3 এর যে সহগ ছিল সেইগুলো আপনাকে এখানে লিখতে হবে, -8 -3। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার।
তারপরে কি করতে হবে, তারপর হচ্ছে এই যে আমাদের কনস্ট্যান্ট, দুইটা কনস্ট্যান্ট ছিল, সেই কনস্ট্যান্টের মধ্যে যে চলকগুলা ছিল সেগুলোর সহগ লিখতে হবে। 1 1 0 -1 0, আমরা একটু লিখি 1 1 0 -1 0। তারপরটা হচ্ছে 2 0, দেখেন 2 0 1, এই যে দেখেন 2 0 1 0 -1 0 -1, এতটুক পর্যন্ত আমাদের কাজ শেষ। এইটার নাম হবে ZJ - CJ, ZJ - CJ, ZJ - CJ। এখন একটা জিনিস আপনাকে এখানে ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে আসেন, দেখেন আমরা আদি পুনরাবৃত্তিক সিমপ্লেক্স টেবিল আমরা গঠন করব, গঠন করে সকল কলামের জন্য ZJ - CJ এর মান নির্ণয় করতে হবে। সো এখান থেকে আমরা সকল ZJ - CJ এর মান বের করব, এইটাই হচ্ছে আপনার এখানে কাজ। সো ZJ - CJ এর মানটা আপনি খুব ইজিলি কিন্তু এখান থেকে বের করতে পারেন। সো আমরা কিভাবে বের করব আমরা একটু দেখব এখন। ওকে, সো এই -8 এর সাথে দেখেন, এই যে -8 এর সাথে -1 কে গুণ করব, প্লাস -3 এর সাথে 2 কে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে -6। এই যে দেখেন এই অংশের সাথে একটু লক্ষ্য করি, ZJ আমরা কিভাবে বের করব, এই অংশের সাথে এই অংশের গুণ, এই অংশের সাথে এই অংশের গুণ, যা পাবেন সেটা হচ্ছে ZJ এর মান, আর এইগুলো হচ্ছে CJ এর মান। তার মানে এইটার সাথে এটাকে গুণ করলে -8, এইটার সাথে এটাকে গুণ করলে হচ্ছে -6, -8 -6 যদি হয় তাহলে -14, -4 অর্থাৎ -14 + 4, দ্যাট মিনস -10। সো আমরা এখান থেকে প্রথম যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে -10। কি পাচ্ছি আমরা? প্রথম যে ভ্যালুটা আমরা এখান থেকে পেলাম সেটা হচ্ছে -10। ওকে, এখন দেখেন -8 এর সাথে যদি আমরা 1 কে গুণ করি তাহলে হচ্ছে -8, এটার সাথে এটাকে গুণ করলে 0, -8 থেকে -8 কে বিয়োগ করলে 0, ঠিক আছে। তারপর হচ্ছে -8, দেখেন -8 এর সাথে আমরা 0 কে গুণ করব, যোগ -3 এর সাথে 1 কে গুণ করব, এটা হচ্ছে ZJ এর মান -3, তাহলে এটা হবে -3 + 3, দ্যাট মিনস 0। ওকে, তারপরে দেখেন -8 এর সাথে এটাকে গুণ করব -8, আর -3 এর সাথে 0 কে গুণ করব, হবে কি, মানে এই অংশের সাথে এই অংশকে গুণ করতে হবে, এটি হচ্ছে বিষয় আর কি। সো -8 এর সাথে -1 কে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 8, আর 8 থেকে এটাকে বিয়োগ করলে হবে 8, ঠিক আছে। সবগুলো ভ্যালু বের করতে হবে, সময় লাগবে এগুলো। তারপর হচ্ছে -8 এর সাথে 0 কে গুণ করলে 0, -3 এর সাথে -1 কে গুণ করলে হচ্ছে 3। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যতগুলো ভ্যালু বের হয়েছে, আমরা একটু দেখি যে কি বলেছে, যে সকল ZJ - CJ বের করতে হবে। সো আমরা সকল ZJ - CJ বের করেছি। এখন আসি আমরা পরবর্তী ধাপে। এই ধাপে আমরা প্রদত্ত সমস্যা অনুযায়ী নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করব। ওকে, সো আমরা সিদ্ধান্তগুলো কি দেখেন। আচ্ছা, যদি সকল কলামের জন্য ZJ - CJ > 0 হয়, যদি সবগুলা কলামের জন্য ZJ - CJ এর মান 0 হয়, তাহলে এই ধাপেই সমাধান পাওয়া যাবে এবং প্রক্রিয়াটি শেষ হবে। সো আমরা দেখব যে সকল ZJ - CJ এর মান 0 থেকে বড় হয়েছে কি না। তো দেখেন এইটা 0 থেকে ছোট, আর বাকি সবগুলা 0 অথবা 0 থেকে বড়। যদি এটা -10 না হয়ে 10 হতো তাহলে এখানেই কিন্তু আমাদের প্রক্রিয়াটা শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু এখানে একটা 0 থেকে ছোট মান আছে, তার মানে আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। ওকে, সো পরবর্তী স্টেপে কি বলেছে আমরা একটু দেখি। যদি কোনো একটি কলামের জন্য ZJ - CJ এর মান <0 হয়, অর্থাৎ 0 থেকে ছোট হয়, এবং ওই কলামের সকল উপাদান যদি ঋণাত্মক বা শূন্য হয়, তবে সমস্যাটির আমরা অসীমায়িত সমাধান থাকবে। দেখেন একটি কলামের জন্য যদি ZJ - CJ <0 হয় এবং ওই কলামের সকল উপাদান ঋণাত্মক বা শূন্য হয়, তবে সমস্যাটির আমরা আনবাউন্ডেড সলিউশন পাবো। তো আনবাউন্ডেড সলিউশন আমরা কোন টাইপের প্রবলেমের ক্ষেত্রে পাই আমরা একটু দেখি। মনে করেন এখানে এই যে দেখেন এই যে মানটা আমরা পেলাম এই কলামের জন্য 10। এখন যদি এখানেও যদি আমাদের ঋণাত্মক বা 0 কোনো মান থাকতো, সেক্ষেত্রে আমরা আনবাউন্ডেড সলিউশন পেতাম। আচ্ছা,
তার পরবর্তী স্টেপে কি বলেছে, লঘিষ্ঠকরণ সমস্যার ক্ষেত্রে যদি সকল কলামের জন্য ZJ - CJ <= 0 হয়, মানে সবগুলা কলামের ক্ষেত্রে যদি ZJ - CJ এর মান 0 থেকে ছোট হয়ে যেত, তবে ওই ধাপে সমাধান পাওয়া যাবে এবং প্রক্রিয়াটি শেষ হবে। ঠিক আছে, এবং শেষ হবে, অন্যথায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো দেখেন তো, সকল ZJ - CJ কি 0 থেকে বড়? এখানে তো শুধু একটা ZJ - CJ 0 থেকে বড়, তার মানে আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। আচ্ছা, যদি কোনো একটি কলামের জন্য, আচ্ছা এটা তো আমরা বলে ফেলেছি। তারপরে কি বলেছে দেখেন, ওকে, যে কলামের জন্য ZJ - CJ এর মান সর্বাধিক ঋণাত্মক সেই কলামটিকে আমরা পিভট কলাম হিসেবে চিহ্নিত করব। দেখেন, আমরা যে সিমপ্লেক্স টেবিলের মধ্যে থেকে যে ZJ - CJ এর যে ভ্যালুগুলো বের করেছি, তার মধ্যে কতগুলো ভ্যালু 0 থেকে ছোট আছে আমাদেরকে দেখতে হবে। যদি একাধিক ভ্যালু ঋণাত্মক থাকে, তাহলে সবথেকে ছোট যে ভ্যালুটা আছে সেইটাকে আমরা পিভট কলাম হিসেবে চিহ্নিত করব। যদি 2 বা ততোধিক কলামের ক্ষেত্রে ZJ - CJ সর্বাধিক ঋণাত্মক মান গ্রহণ করে থাকে, তবে যে কোনো একটাকে পিভট কলাম হিসেবে নেওয়া যাবে। চলুন এই জিনিসটা আমরা বুঝি। তো ZJ - CJ, এই যে আমরা সারিটা দেখতে পাচ্ছি, এই সারির মানগুলো কিন্তু এই কলামগুলোর জন্য। ঠিক আছে, তো যদি এখানে একটা মানে কি আছে দেখেন, একটা মানে এখানে 0 থেকে ছোট, এখানে একটা মানে হচ্ছে ঋণাত্মক, একটা মানে হচ্ছে ঋণাত্মক। সো এই বরাবর উপর দিকে যে কলামটা উঠবে এইটার নাম হচ্ছে পিভট কলাম। দেখেন এই যে কলামটা, এইটার নাম হচ্ছে পিভট কলাম। এখন দেখেন এখানে তো -10, একটাই ঋণাত্মক মান। এখন এখানে যদি আরেকটা -10 আসতো, মানে যদি দুইটা ঋণাত্মক সমান মান থাকতো, তাহলে যে কোনো একটাকে আপনি নিতে পারবেন, বা আরও যদি থাকতো সমান মান, তাহলে আপনি যে কোনো একটাকে নিয়ে সমাধান করতে পারবেন। কিন্তু যদি এখানে একটা -10, একটা -100 থাকতো, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে -100কে নিতে হবে। সব থেকে ছোট যে এলিমেন্টটা আছে সেটাকে নিতে হবে, সহজ কথা। বাট ছোট এলিমেন্টটা যদি একাধিকবার থাকে, যে কোনো একটাকে নিলেই হয়ে যাবে। আই হোপ ক্লিয়ার। এই জিনিসটাই এখানে বলেছে, জাস্ট যে যদি থাকে তাহলে যে কোনো একটা কলামকে নেওয়া যাবে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখেন, এখন আসেন লঘিষ্ঠকরণ সমস্যার ক্ষেত্রে। যে কলামটির জন্য ZJ - CJ এর সর্বাধিক মান ধনাত্মক, সেই কলামটিকে পিভট কলাম হিসেবে চিহ্নিত করতে হবে। আচ্ছা, সমস্যা নেই, আমরা গরিষ্ঠকরণ সমস্যার জন্য করব, অর্থাৎ আমরা সকল ক্ষেত্রে বা সবসময় আমরা গরিষ্ঠকরণ সমস্যা তৈরি করব। ওকে, তারপর কি বলেছে দেখেন, পিভট কলাম। পিভট কলামকে আমি বলবো কি কলাম? পিভট মানে কি? COLUMN, কলাম। ওকে, সো পিভট কলামের ধনাত্মক উপাদানসমূহ দ্বারা BI কে ভাগ করে সর্বনিম্ন ভাগফলযুক্ত সারিটিকে পিভট সারি হিসেবে চিহ্নিত করতে হবে। সর্বনিম্ন ভাগফলযুক্ত একাধিক সারি থাকলে যে কোনো একটিকে পিভট সারি হিসেবে বিবেচনা করা হয়। চলুন বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করি। এখন আমরা মিনিমাম রেশিও বের করব, ওই যে মিনিমাম রেশিও বের করব। সো মিনিমাম রেশিও বের করার যে ফর্মুলাটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে দেখেন, মিনিমাম রেশিও সমান হচ্ছে কনস্ট্যান্ট বি। এখানে বি বলতে আমি এই কলামটাকে বোঝালাম, আর এইটা হচ্ছে কি কলাম? কি কলাম, এইটা হচ্ছে সূত্র। অর্থাৎ কনস্ট্যান্ট বি কে কি কলামের উপাদান দ্বারা ভাগ করলে আপনি মিনিমাম রেশিও পাবেন। তো দেখেন 2 কে 1 দ্বারা ভাগ করবেন, তাহলে পাবেন 2, আর 5 কে 2 দ্বারা ভাগ করলে পাবেন আপনি 5/2। এখন এই যে কলাম, এইটা কিন্তু মিনিমাম রেশিওর কলাম, ছোট অনুপাত, ছোট অনুপাত। এখন এই দুইটার মধ্যে ছোট অনুপাত কোনটা? অবভিয়াসলি এই 2টা হচ্ছে ছোট, কারণ 5/2 মানে তো 2.5। এখন এই যে সারি, এটাকে আমরা বলবো কি সারি, যেটাকে আমরা পিভট সারি হিসেবে বলেছিলাম সামনে, সেই কি সারি। সো এটাকে আমরা এইটার মধ্যে আমরা এটাকে বরাট করে দিব এতটুকু পর্যন্ত, আমাদের হিসাবের সুবিধার জন্য। একটু পরে আমরা এটাকে মুছে দিব, সমস্যা নাই। ওকে ওকে, এখন এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কি কলাম, এটা হচ্ছে কি সারি। এখন এই কি কলাম এবং কি সারি যে বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুর নাম হচ্ছে কি এলিমেন্ট। দেখি আমরা, দেখেন পিভট সারি, পিভট কলামের ছেদ উপাদানটিকে পিভট উপাদান হিসেবে চিহ্নিত করা হয়। অর্থাৎ কি কলাম এবং কি সারির যে বিন্দুতে মিলিত হচ্ছে, সেই বিন্দুটার নাম হচ্ছে কি এলিমেন্ট। তাহলে এই যে বিন্দু, এই বিন্দুটার নাম হচ্ছে কি এলিমেন্ট 1।
এখন পরবর্তী স্টেপ কি আমরা একটু দেখব। নিম্নের কাজগুলোর সাপেক্ষে নতুন চক তৈরি করতে হবে। ওকে, নতুন চকে পিভট সারির প্রত্যেক উপাদানকে পিভট উপাদান দ্বারা ভাগ করতে হবে। পিভট মানে কি, ঠিক আছে, মানে কি সারির প্রত্যেক উপাদানকে ওই পিভট উপাদান দ্বারা ভাগ করতে হবে। ওকে, তার মানে এখানে 1 ছিল, সো এই সম্পূর্ণ সারিকে আমরা 1 দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? 1 দ্বারা ভাগ করব। তো এটাকে 1 দ্বারা ভাগ করলে 1, মানে এগুলো সেম থাকবে, এটা 1, এটা 0, -1, 0, এটা হচ্ছে 2। মানে পিভট সারির এই যে এই সারিটার নাম হচ্ছে পিভট সারি। পিভট সারির সকল উপাদানকে পিভট এলিমেন্ট দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ কি সারির সকল উপাদানকে কি এলিমেন্ট দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার কাজ শেষ। ওকে, তারপরে কি বলেছে দেখেন, পিভট সারি ব্যতীত অন্য সারিগুলো নিচের নিয়মে নতুন চকে রূপান্তর করতে হবে। দেখেন এতক্ষণ ধরে কিন্তু আমরা একটা চকের মধ্যেই কিন্তু আছি, এখন কিন্তু আমরা আমাদের দ্বিতীয় চকে কিন্তু যাইনি, আমরা এখন দ্বিতীয় চকের মধ্যে যাব। ওকে, তো নতুন সিস্টেমটা কি দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে নতুন সারি নির্ণয়ের সূত্র। নতুন সারি সমান হচ্ছে পুরাতন সারি মাইনাস পিভট সারি ইন্টু পিভট কলাম ডিভাইডেড বাই পিভট এলিমেন্ট। অর্থাৎ আমি যদি আপনাকে এটাকে বলি সুন্দরভাবে, সেটা হবে এরকম, নিউ ভ্যালু বা নিউ এলিমেন্ট সমান হচ্ছে ওল্ড এলিমেন্ট মাইনাস কি কলাম এলিমেন্ট। আচ্ছা, এটাকে আমরা কি কলাম সারি দেই, এটাকে আমরা নিউ সারি লিখি, অর্থাৎ নিউ সারি সমান হচ্ছে ওল্ড সারি মাইনাস কি কলাম সারি ইন্টু কি র সারি ডিভাইডেড বাই কি এলিমেন্ট। এটা হচ্ছে সূত্র, এই সূত্র ইউজ করে আমরা সমাধান করব। এখন এখানে আপনার কাজটা কি, আপনার যে কি এলিমেন্ট থাকবে তার ঠিক নিচে যে উপাদানটা আছে সেটাকে শূন্য বানাতে হবে। এখন দেখেন এটাকে আমরা কিভাবে শূন্য বানাতে পারি। আচ্ছা, এইগুলোকে আমরা এখন মুছে দিচ্ছি কারণ এইগুলোর কাজ শেষ। তবে এইগুলো দিতে হবে, যে 1 * x 2 * x এগুলো দিতে হবে, এবং এই যে -10 এই -10 কিভাবে বক্স, এই -10 কিভাবে বক্স দিতে হবে এবং এইভাবে তীর চিহ্ন দিতে হবে। এটা তার প্রধান হচ্ছে আমরা এই বরাবর প্রথমে উঠেছিলাম উপরের দিকে। এখন আমাদের কাজ হচ্ছে এই 2 কে 0 বানাবো এবং কাজ করতে হবে প্রথম সারির সাথে। সো দ্বিতীয় সারি -2 ইন্টু প্রথম সারি, দ্বিতীয় সারি -2 ইন্টু প্রথম সারি। আচ্ছা, এখন দেখেন কিভাবে জিনিসটা হয়। তো আমরা সূত্রটা কে ছিল, সূত্রটা দেখেন, পুরাতন সারি মাইনাস কি কলাম সারি ইন্টু কি রো সারি ডিভাইডেড বাই কি এলিমেন্ট। ওকে, চলুন আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। সো এটা হচ্ছে আমাদের পুরাতন ভ্যালু 2 মাইনাস কি কলাম ভ্যালু। দেখেন এই 2 এর ক্ষেত্রে এটা কিন্তু আমাদের কি কলাম, মানে কি সারি ছিল, এটা আমাদের কি সারি ছিল, এটা কিন্তু আমাদের কি কলাম ছিল। আমি এটাকেও রাখলাম, একটু আমাদের কাজে লাগবে। সো ওল্ড ভ্যালু মাইনাস কি কলাম, তাহলে এটার কি কলাম কিন্তু 2 নিজেই ইন্টু কি রো 1 ডিভাইডেড বাই কি এলিমেন্ট। তাহলে দেখেন ক্যালকুলেশন করলে কিন্তু এটা হয়ে যাবে 0। তাহলে এখানে আমরা লিখলাম 0। ওকে, এখন আমরা এই 0-এর ক্ষেত্রে করব। সো 0 মাইনাস ওল্ড ভ্যালু, মানে এই প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে আপনাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেকটা ভ্যালুর ক্ষেত্রে আপনাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। এইটাই হচ্ছে এখানে সহজ কথা। তাহলে দেখেন ওল্ড ভ্যালু মাইনাস কি কলাম ভ্যালু, তাহলে এই যে ভ্যালু এটার ক্ষেত্রে কলাম কত 2। দেখেন এই সারির সকল উপাদানের জন্য কলাম হচ্ছে এইটা, বাট সারি হচ্ছে উপরের গোলা। দেখেন এইটার কলাম হচ্ছে 2, এইটার সারি হচ্ছে 1, আর কি এলিমেন্ট সবসময় 1, কি এলিমেন্ট সবসময় হচ্ছে 1। ঠিক আছে, সো এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে -2, এটা হয়ে যাবে -2। ওকে, তারপর আসেন 1, এখানে 1 যদি কখনো দেখেন যে পুরাতন উপাদানটার আপনি নতুন উপাদান বের করবেন, সেই উপাদানের কলাম বা সারির মধ্যে কোনো উপাদান যদি শূন্য হয় তাহলে মান অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এই 1-এর দেখেন এখানে তার যে সারি বরাবর মান 0, সো এটার মান 1ই হবে। আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন। আচ্ছা, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন 1 মাইনাস এইটার কলাম হচ্ছে 2, সারি হচ্ছে 0, আর কি এলিমেন্ট হচ্ছে 1, তাহলে ক্যালকুলেশন করলে হবে 1। এখানে দেখেন পরেরটা দেখেন
0, তাহলে 0 মাইনাস এটার কলাম হচ্ছে 2, সারি হচ্ছে -1 ডিভাইডেড বাই 1, তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, এটা হয়ে যাবে 2। তারপরে এখানে কত আছে -1, -1 মাইনাস এটার যেহেতু এখানে 0 আছে সো এটা 0ই হবে। এখানে কত আছে 5, এই 5 এর ক্ষেত্রেও কিন্তু বের করতে হবে। 5 মাইনাস এই 5 এর সারি হচ্ছে 2, এই 5 এর কলাম হচ্ছে 2 আর কি এলিমেন্ট হচ্ছে 1, তাহলে 2 2 4, 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে 2 -1, আচ্ছা দেখি -2 1 2 -1, 2 -1 রাইট, এটা -1 হবে কারণ এখানে তো -1 আছে। ওকে, সো আমরা এই অংশটা মুছে দিচ্ছি, এইগুলোকে এখন মুছে দিই কারণ এগুলোর কাজ আমাদের শেষ। ওকে, এখন আপনার কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যে দেখেন এই যে আমাদের যেটাকে আমরা 0 বানালাম, অর্থাৎ মান কিন্তু এখন পরিবর্তন হবে। মান কি হবে? এখন পরিবর্তন হবে, ঠিক আছে। এখন চলে আসবে এখানে x1। দেখেন এই যে কি এলিমেন্টটা ছিল, এই কি এলিমেন্টের দেখেন এখানে বিষয়গুলো একটু বুঝতে হবে ভালো করে, একটু ভালো করে আমরা এটাকে বুঝি। এই যে এলিমেন্ট, এটার নাম হচ্ছে কি এলিমেন্ট। এখন কি এলিমেন্ট কার ঘরে ছিল? x1 এর ঘরে, বাট এখানে কি আছে? x2। সো এই x2টা এখন পরিবর্তন হয়ে যাবে x1, আর এই x2 এর সহগ -8টা পরিবর্তন হয়ে যাবে -4, অর্থাৎ এইটা হয়ে যাবে -4, এই মানটা হয়ে যাবে x1, মানে টোটাল মানটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জটা হবে কি এলিমেন্টের উপর ডিপেন্ড করে, কি এলিমেন্টের উপর ডিপেন্ড করে। এখানে কি এলিমেন্ট -1, এই 1 এর উপর ডিপেন্ড করে হচ্ছে বাকি ভ্যালুগুলো চেঞ্জ হবে। ওকে, সো এখানে ছিল x2, এটা হয়ে যাবে x1, আর x1 এর সহগ -4, এই -4টা আমরা এখানে লিখে দিব, আর এইটা সেম থাকবে, এইটার কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না। ওকে, সো এতটুকু পর্যন্ত করার পরে আমরা সেম প্রসেসটা আবার রিপিট করব। এই যে আমরা আবার সকল zj মাইনাস cj এর মান বের করব। তো দেখেন -4 এর সাথে 1 গুণ করলে হচ্ছে -4, এটার সাথে এটাকে গুণ করলে 0, -4 -4 দ্যাট মিনস 0। -4 এর সাথে 1 গুণ করলে -4, -3 এর সাথে -2 যদি আমরা গুণ করি তাহলে 6, -7 আছে +8, তাহলে 6 6 12 13 14, 14 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 10। -1 0 0, -3 1, -3 -3, কারণ এই যে আমরা যে এইগুলোর সাথে এগুলোর যে গুণ, এগুলো হচ্ছে zj, আর তার সাথে বিয়োগ করব হচ্ছে আমরা cj, অর্থাৎ এই যে প্রথম এই যে লাইন বরাবর যে মানগুলো আছে এগুলোকে আমরা বিয়োগ করব। সো বিয়োগ করলে এটাও হয়ে যাবে 0। সো 0 10 0 -2 3, আমি লিখে দিলাম -2 3। এগুলো আপনারা নিজে নিজে বের করতে পারবেন, সমস্যা নাই। এখন আপনাকে দেখতে হবে আবার সেম বিষয় যে zj মাইনাস cj এর সকল মান 0 থেকে বড় অথবা 0 হয়েছে কিনা। উত্তর হচ্ছে না, কারণ এখানে একটা নেগেটিভ মান আছে। সো ওইটার উপর ডিপেন্ড করে আবার সেম প্রসেস পুনরাবৃত্তি করতে হবে। সো এটাকে আমরা এবার বৃত্ত বরাট দিলাম, আর এভাবে আমরা তীর চিহ্ন দিলাম, এটাকে আমরা সিলেক্ট করলাম। এখন আমরা আবার মিনিমাম রেশিও বের করব। তো মিনিমাম রেশিও বের করার সূত্রটা কি ছিল মনে আছে? কনস্ট্যান্ট বি ডিভাইডেড বাই কি কলাম। এই যে কলাম, এটা এখন হচ্ছে কি কলাম, এটা হচ্ছে কি কলাম। তাহলে 2 ডিভাইডেড বাই -1 হয়ে যাবে -1, আর 1 ডিভাইডেড বাই 2, দেখেন 2 ডিভাইডেড বাই -1 হচ্ছে -1, আর 1 ডিভাইডেড বাই 2 দ্যাট মিনস হাফ। এখন প্রশ্ন হচ্ছে এই -1টা কি থাকবে? উত্তর হচ্ছে না। প্রশ্ন হচ্ছে কেন? দেখেন অনুপাত কখনোই ঋণাত্মক হয় না, অনুপাত কখনোই ঋণাত্মক হতে পারে না, এই জন্য ঋণাত্মক কোনো মান আসলে সেটাকে লেখা যাবে না। সো এখানে একটাই মান আছে, এটাকে আমরা এভাবে তীর চিহ্ন দিব, এবং এইটাই হচ্ছে আমাদের কি সারি। সো এটাকে আমি এভাবে আমাদের হিসাবের সুবিধার জন্য এটাকে দিয়ে দিলাম। এখন দেখেন এই যে কি কলাম আর এই যে কি সারি, এই দুইটা মিলিত হয়েছে যে বিন্দুতে, সেইটার নাম হচ্ছে কি এলিমেন্ট। সো এখানে কি এলিমেন্ট হচ্ছে 2। ওকে, সো এখন আমাদেরকে কি করতে হবে?
এই 2কে 1 বানাতে হবে, অর্থাৎ কি এলিমেন্টকে সবসময় আপনাকে 1 বানাতে হবে। সো এই যে সারিটা, এই সারিকে আমরা 2 দ্বারা ভাগ করে দিব। কি এলিমেন্টের মধ্যে যে উপাদানটা থাকবে সেই উপাদান দ্বারাই ভাগ করবেন, তাহলেই আপনি 1 পাবেন। যদি এটা -2 হতো তাহলে আমরা সম্পূর্ণ সারিকে -2 দ্বারা ভাগ করতাম। সো এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 0 -1 হাফ 1 -half হাফ। এখন দেখেন এই যে কি এলিমেন্ট, এই কি এলিমেন্টের উপর বরাবর কি আছে, s1 আছে, আর এই দিকে কি আছে, x3। তার মানে এই যে 2, এই 2 বরাবর যে উপাদানটা আছে সেটা ঢুকে যাবে, আর এখানে যে ছিল সে আউট হয়ে যাবে। তার মানে এই বরাবর যে s1 ছিল, এই s1টাকে আমরা লিখব এই জায়গাতে, আর এই যে বাবাজি x3 ছিল সেটা চলে যাবে। আর s1 এর সহগ কত, 0, এটা আমরা এখানে লিখে দিব। এই যে উপরে যেগুলো আছে এগুলো কিন্তু তাদের সহগ, ঠিক আছে। আর এইটা কিন্তু সেম থাকবে, x1 আর x1 এর সহগ -4, এগুলো সেম থাকবে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এই সূত্রটা আমরা আবার অ্যাপ্লাই করব। যতক্ষণ পর্যন্ত না আপনার সমাধান আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে সূত্রটাকে বারবার অ্যাপ্লাই করতে হবে। সো দেখেন এখন এই যে -1, এটাকে আমরা 0 বানাবো। সো -1 তো 0 হবেই, এটা নিয়ে কোনো ডাউট নাই, এটা সব সময় হবে, আপনি সূত্র ইউজ করে দেখতে পারেন। এখন দেখেন এখানে 1, এটা 1 হবে কারণ এখানে 0। দেখেন আমরা যদি এটা সূত্র ইউজ করি তাহলে এটা হবে 1 - 0 ইন্টু -1 ডিভাইডেড বাই 2। সো এটা 1ই হবে। এখানে 1, সো এটা হবে 1 মাইনাস, দেখেন ওল্ড ভ্যালু মাইনাস এটার কি কলাম ভ্যালু হচ্ছে -1, কি রো ভ্যালু হচ্ছে -2 ডিভাইডেড বাই কি এলিমেন্ট হচ্ছে 2। সো -1 প্লাস 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 0। সো এটা চলে আসবে 0, এটা চলে আসলো 0। সো বাকি ভ্যালুগুলো আমি লিখে দিচ্ছি, 1 0 হাফ 0 মাইনাস হাফ, হাফ 0 মাইনাস হাফ, আর এখানে ভ্যালুটাও আমি একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে 5/2। কি হবে এটা, 5/2। ওকে, এখন এগুলাকে আমরা মুছে দিচ্ছি, এগুলো আমাদের দরকার নাই, বাট এই বাকি জিনিসগুলো কিন্তু থাকবে। এখন আমাদের আবার z মাইনাস cj এর মানগুলো বের করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি সকল মান 0 অথবা 0 থেকে বড় অথবা 0 অথবা 0 থেকে ছোট হয় তার আগ পর্যন্ত আপনাকে ক্যালকুলেশন চালিয়ে যেতে হবে। সো এইটার সাথে এটাকে গুণ করলে -4, -4 বিয়োগ করলে 0, সব এটা হয়ে যাবে +8। দেখেন -4 ইন্টু 0, 0 ইন্টু -1, 0 মাইনাস -8, সো এটা হয়ে যাবে +8। -4 এর সাথে যদি আমি হাফ গুণ করি তাহলে পাবো আমি -2 মাইনাস -3 অর্থাৎ 1। এটা তো হয়ে যাবে 0 আর এটা 0, আর -4 এর সাথে যদি আমি হাফ গুণ করি, -4 এর সাথে যদি -1/2 গুণ করি তাহলে এটা হবে 2। এখন দেখেন এই যে zj মাইনাস cj এর যতগুলো মান আমরা বের করেছি সকল মান গ্রেটার দেন ইকুয়াল 0। তার মানে আমরা কিন্তু আমাদের অপটিমাল সলিউশন বের করার ধাপে আমরা চলে এসেছি। আচ্ছা, আমরা এখন পরবর্তী স্টেপগুলো একটু দেখি। এই যে দেখেন পুনরায় zj মাইনাস cj নির্ণয় করতে হবে, ধাপ 3 অনুসরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি ওই কন্ডিশনগুলোকে ফুলফিল করতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে সমস্যাটির সমাধানে চলে যেতে হবে। সো আমরা লিখব, আমাদের কাজ শেষ, আমরা লিখব যেহেতু সকল zj মাইনাস cj গ্রেটার দেন ইকুয়াল 0। সো আমরা কি লিখব, যেহেতু সকল zj মাইনাস cj গ্রেটার দেন ইকুয়াল 0, সুতরাং আপনি লিখতে পারেন চূড়ান্ত সমাধান নির্ণয়ের সকল শর্ত সিদ্ধ করে। সো আমরা লিখব সুতরাং চূড়ান্ত সমাধান। এখন এখানে কি কি আছে দেখেন, এখানে আছে x1, এই যে x1, এই x1 এর মান হচ্ছে 5/2। সো চূড়ান্ত সমাধান x1 সমান 5/2। এখানে কি আছে s1 সমান হচ্ছে হাফ, এখন এখানে দেখেন এখানে কিন্তু আপনার x1 এবং s1 ব্যতীত আর কোনো মান কিন্তু নাই। সো বাকিগুলোর মান হচ্ছে 0, অর্থাৎ x2 সমানও 0, s2 সমানও 0।
সো আমাদের তো বলা হয়েছিল যে চূড়ান্ত সমাধান বের করতে হবে। সো আমরা লিখব সুতরাং এটি হচ্ছে আমাদের চূড়ান্ত সমাধান এবং এবং ম্যাক্সিমাইজ জেড স্টার এক্স সমান কি ছিল -4x1। এখন এইখানে মান বসাতে হবে -4x1 -8x2, তাহলে -4x1 -8x2, তারপরে কে ছিল -3x3 -3x3। এখানে x3 বলতে কোনো কিছু নাই, তার মানে এখানে x3 সমান হচ্ছে 0, x3 সমান 0, s1 সমান হাফ, s2 সমান 0, তাহলে 3x3, তাহলে 3x3 আর -s1 প্লাস s1 প্লাস s2, মানে বাকি সবগুলোই হচ্ছে 0 আর কি। তাহলে এটা হলো আমাদের, তাহলে এটা কি হলো দেখেন, ম্যাক্সিমাইজ জেড স্টার সমান হচ্ছে -10। এখন আপনার আনসারটা যদি আপনি ম্যাক্সিমাইজেশনে রাখেন তাহলে আনসার হচ্ছে -10, আর আপনি যদি এটাকে মিনিমাইজে রাখেন দেখেন, তাহলে এটা হবে -10 অর্থাৎ 10, এবং এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত সমাধান। এখন দেখেন এই যে ম্যাক্সিমাইজ জেড স্টার এক্স এর মান কিন্তু -10 ছিল, এইটা আপনাকে এখানে লিখে দেখাতে হবে, এইটা আপনাকে এখানে লিখে দেখাতে হবে। সো আমরা এখানে লিখব জেড স্টার এক্স সমান -10। যদি আপনি এখানে স্টার এক্স দেন তাহলে হচ্ছে -10, আর যদি শুধু জেড দেন তাহলে হচ্ছে 10। এই জায়গাতে কিন্তু কোনো ভুল করা যাবে না। তো এই ছিল আমাদের সিমপ্লেক্স অ্যালগরিদমের সাহায্যে কিভাবে আমরা সিমপ্লেক্স মেথডের সমস্যাগুলো সমাধান করতে পারি। আমরা আশা করি আমরা ক্লিয়ারলি কনসেপ্টটাকে বুঝতে পেরেছি। এরপরেও যদি আপনি না বুঝেন বা কোনো ডাউটস অথবা কনফিউশন থাকে নিঃসংকোচে প্রশ্ন করবেন, এবং এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো অবশ্যই সমাধান করবেন। ধন্যবাদ।